মৃত্যুর মোহিনী। মনে হচ্ছে প্রাসাদটা কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে। কিন্তু তুমি তো বলেছিলে এখানে কেয়ারটেকার থাকে, হতে পারে সে তার বাড়ি গিয়েছে। কিসের বাড়ি? 50 কিলোমিটারের মধ্যে এটাই একমাত্র বাড়ি। তাহলে কোথায় গিয়েছে তারা? আমি কি জানি, তুমি যেখানে আমিও তো সেখানেই। এই দরজাটা একা একা বন্ধ হয়ে গেল কিভাবে? মনে হয় জোরে বাতাস বইছে। এত বড় দরজা বাতাসে? না না, এই দরজা খুলছে না কেন? আরে জ্যাম হয়ে গিয়েছে হয়তো। তুমি কি বুঝতে পারছো না? এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হাসাদ, চলো না এখান থেকে। আরে চিন্তা করো না, তো কিচ্ছু হয়নি। এত রাতে কোথায় যাব? আমি কিছু জানি না, আমি শুধু ফিরে যেতে চাই। আমাকে বলো বাইরে কিভাবে বের হব? পিছনে একটি দরজা আছে। হাসাদ রামিকাকে তার সাথে নিয়ে প্রাসাদের পেছনের দরজা দিয়ে বাইরে যায়। বাইরে একদম নিস্তব্ধ, যে গাছের পাতা নড়ার শব্দ পর্যন্ত ছিল না। তারা দুজন তাদের গাড়িতে বসে, আর হাসাদ যখন গাড়িতে করে মেইন গেটের দিকে যায় তখন অনেক জোরে বাতাস আসতে থাকে, আর মেইন গেটের দুপাশে থাকা নারিকেলের গাছ গাড়ির সামনে পড়ে যায়। মনে হচ্ছে আজ রাত আমাদের এখানেই থাকতে হবে। হাসাদের কথায় রামিকা কোনো উত্তর দেয় না। তার নজর পড়ে থাকা গাছের অপর পাশে দুটি ছায়ার দিকে ছিল। মনে হচ্ছিল একটি বৃদ্ধ লোক একটি বাচ্চার সাথে দাঁড়িয়ে আছে। হাসাদ রামিকাকে ধাক্কা দিলে তার ধ্যান ভাঙে। ধ্যান ভাঙতেই রামিকা বলে ওঠে, ঠিকই বলেছ তুমি, আজকে রাতে আমাদের এখানে থাকা উচিত। হাসাদের কিছু বলার আগে রামিকা গাড়ি থেকে নেমে প্রাসাদের দরজা সহজেই খুলে ভেতরে প্রবেশ করে। হাসাদ এটা দেখে অবাক হয়ে যায়। যেই দরজা এত জোড়াজুড়ির পরও খুলছিল না, সেই দরজা রামিকার ছোঁয়াতেই কিভাবে খুলে গেল? রামিকা প্রাসাদের ভেতরে চলে গিয়েছে, কিন্তু হাসাদ এখনো প্রাসাদের দরজায় দেখে যাচ্ছে। ভেতরে প্রবেশ করে সে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে দরজা চুল পরিমাণ নাড়াতে পারেনি। তখন ভেতর থেকে রামিকা হাসাদকে ডাক দেয়। সে দরজার দিক পিঠ দিয়ে রামিকার দিকে যাচ্ছিল, তখনই হুট করে আবার দরজা বন্ধ হয়ে যায়। আরে হাসাদ, এত ভয় পাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। হাসাদ রামিকার কথা শুনে হেসে দেয় আর তার সাথে উপরে যেতে থাকে। জানালা দিয়ে চাঁদের আলো ছাড়া কোথাও কোনো আলো নেই, চারদিকে শুধু অন্ধকার ছিল। তাও ধীরে ধীরে আগে যাচ্ছিল, কিন্তু বারবার তার চোখ প্রাসাদের দরজার দিকেই যাচ্ছিল। কি দেখছো হাসাদ? কিছু না, আমি দেখছিলাম প্রাসাদে একটু আলো নেই। আমরা এখানে কিভাবে থাকবো? তুমি ঠিকই বলেছিলে, চলো আমরা চলে যাই। আমারও ইচ্ছে ছিল, কিন্তু সামনে যে গাছ পড়ে আছে, তাই আজকে রাতটা থাকি। আরে আমি অন্য রাস্তা দিয়ে গাড়ি বের করে ফেলবো, চলো বের হই। কি হলো, চলো না। আমরা কোথাও যাব না। কিন্তু কেন? একবার বলেছি না আমরা কোথাও যাব না। হঠাৎ রামিকার এই রূপ দেখে হাসাদ ভয় পেয়ে যায়। রামিকাও হাত ছেড়ে দূরে সরে যায়, কিন্তু পরের মুহূর্তেই রামিকা নিজেকে সামনে নিয়ে বলে, আরে আমি বলছি কারেন্ট নেই, একবার চেক করে দেখি না হয় কি সমস্যা, হতে পারে মেইন সুইচ অফ। এই বলে রামিকা অন্ধকারে চলে যায়, আর একটা শব্দ হয়, আর সাথে সাথে প্রাসাদের বাতি জ্বলে ওঠে। হাসাদকে বাদুড় আক্রমণ করেছে দেখে রামিকা দ্রুত জানালার দিকে দৌড় দেয় আর জানালা খুলে দেয়। দেখতে দেখতে বাদুড়গুলো বাইরে বেরিয়ে যায়। বাহির থেকে শিয়ালের শব্দ আসছিল, আর ভেতরে মাটিতে পড়ে থাকা হাসাদ তার হাতের দিকে দেখছিল, যা বাদুড়েরা জখম করে দিয়েছে। রামিকা হাসাদকে নিয়ে উপরের রুমে চলে যায়। একদিকে যেখানে পুরো প্রাসাদ বন্ধ এবং অগোছালো ছিল, কিন্তু অপরদিকে হাসাদের রুম একদম পরিষ্কার এবং ঝকঝকে ছিল। হাসাদের সবকিছু অদ্ভুত লাগছিল। প্রথমে তার প্রাসাদের চাকরের গায়েব হয়ে যাওয়া, তারপর হঠাৎ রামিকার পরিবর্তন,
প্রথমে যে বদ্ধ প্রাসাদ থেকে ভয় পেয়েছিল, কিন্তু গাছ পড়ার পর হঠাৎ সে পাল্টে গেল কিভাবে? সে কিভাবে জানলো ঘরে মেইন সুইচ কোথায়? হার্ষাদ এসব ভাবতে ভাবতে বিছানায় বসা রামিকাকে দেখছিল। তখনই রামিকা বলে, আমার ঘরেও মেইন সুইচ সেখানেই, তাই অনুমান করে নিয়েছি। কিন্তু তুমি কিভাবে জানলে আমি কি ভাবছি? এত বছর তোমার সাথে কি লুডো খেলেছি শোনা, চলো না এখন সেটা করি, যার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু এখন নয় তো কখনো নয় ডার্লিং। এই বলে রামিকা তার ড্রেস খুলে ফেলে আর বাকি থাকা 2 পিসে তার বাসনা দেখিয়ে হার্ষাদের কাছে চলে আসে আর দুজন সাপের মতো জড়িয়ে থাকে। হার্ষাদ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে চাদরের নিচে তার প্রেমিকার যৌবনের রস পান করতে থাকে। এরপর সে তার ঠোঁট হারাতেই যাবে, তখন রামিকার চেহারা একটি কালো ছায়ার মতো দেখতে পায়। সে একটি জোরে ধাক্কা দিয়ে রামিকাকে আলাদা করে দেয় আর রামিকা বিছানা থেকে পড়ে যায়। আহ, হোয়াটস রং হার্ষা, কি করছো? পাগল হয়ে গিয়েছো? সরি বেবি, সরি। ব্যথা পাওনি তো? আমার মনে হলো একটা কালো ছায়া। তুমি পাগল হয়ে গিয়েছো, চলো সরো রাস্তা থেকে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঘুমিয়ে পড়ো। না, এরকম কিছু না, আমি সরি। রামিকা হার্ষাদের উপর রাগ হয়ে চাদর গায়ে দিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। সেদিকে মন খারাপ করে হার্ষাদও ঘুমানোর চেষ্টা করছে। তার মাথায় সেই সব চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল, জানিয়ে সে অস্বস্তির মধ্যে ছিল। রামিকা এরকম পরিবর্তন কিভাবে হলো? বদ্ধ প্রাসাদে তার ভয় করছে না কেন? তার মধ্যে কোনো আত্মা নেই তো? হার্ষাদ ঘুরে ঘুমে থাকা রামিকার মিষ্টি হাসি দেখতে থাকে আর তার মাথা থেকে এসব দুশ্চিন্তা দূর হয়ে যায়। রামিকাকে দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুমাতেই বাইরে যেন ঝড় শুরু হয়ে যায়। বাতাস এত প্রচণ্ড গতিতে ছিল যে প্রাসাদের দরজা জানালা একে অপরের সাথে বাড়ি খাচ্ছিল। চাঁদ কালো মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিল আর বিদ্যুৎ চমকানোর শব্দে হার্ষাদের ঘুম ভেঙে যায়। রামিকাকে দেখতেই যে হার্ষাদ ঘুরে, সে দেখে তার পাশে একটি কঙ্কাল পড়ে আছে। ভয় পেয়ে সে বিছানা থেকে নিচে পড়ে যায়। হার্ষাদ যখন চারদিকে নজর দেয়, সে দেখে রুম একদম পরিবর্তন হয়ে গিয়েছে। বদ্ধ প্রাসাদের মতোই এই রুম হয়ে যায়। হার্ষাদ এত ভয় পেয়েছে যে সে ভুলে গিয়েছে তার সাথে রামিকাও ছিল। সে দৌড়ে প্রাসাদের হলে পৌঁছে যায় আর দেখে প্রাসাদের দরজা খোলা। আর খোলা দরজা দেখে দ্রুত প্রাসাদের বাইরে চলে যায় আর গাড়িতে গিয়ে বসে। বাইরে জোরে বাতাস বইছিল আর যেই গাছ রাস্তায় পড়েছিল সেগুলো তাদের জায়গাতেই দাঁড়িয়েছিল। তখনই প্রাসাদের ভেতর থেকে জোরে চিৎকারের শব্দ আসে। হার্ষাদ রামিকার চিৎকার শুনে গাড়ি থেকে নেমে প্রাসাদের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তার প্রবেশ করার পূর্বেই প্রাসাদের দরজা একা একাই বন্ধ হয়ে যায়। হার্ষাদ জোরে জোরে দরজায় বাড়ি দিতে থাকে, কিন্তু সেই দরজায় কিছুই হয় না। তারপর হার্ষাদ বাগান থেকে একটি হাতুড়ি নিয়ে আসে আর দরজায় বাড়ি দিতেই নিবে, এমন সময় দরজা একা একাই খুলে যায় আর হার্ষাদ প্রাসাদের ভেতরে মুখ থুবড়ে পড়ে যায়। নিজেকে তুলে হার্ষাদ রুমের দিকে দৌড়াতে থাকে যেখান থেকে শব্দ আসছিল। সে দেখতে পায় তার কাজের লোক রামিকাকে ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছিল, আর যেই হার্ষাদ তাকে আটকাতে যায় সেই ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। রামিকা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমাদের প্রাসাদ থেকে বের হতে হবে রামিকা, তুমি দ্রুত কাপড় পরে নাও। এক কাজ করো, যেভাবে আছো সেভাবেই চলো। তুমি কি পাগল হয়ে গেলে? এত রাতে তাও এই কাপড়ে? কি বলছো তুমি? এইসব বলার সময় নেই এখন রামিকা। সে তোমাকে মেরে ফেলবে আর আমাকেও। কে? তোমাকে কে মারবে? কি বলছো তুমি? আরে সে যাকে আমি মেরেছিলাম, মানে মারিয়েছিলাম আমার কাজের লোক দিয়ে। কি বলছো তুমি? কিছু না, চলো রামিকা। রামিকা যাবে না। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কোথায় যাচ্ছ রামিকা? রামিকার পরিবর্তিত রূপ দেখে হার্ষাদের আত্মা কেঁপে ওঠে আর দৌড়ে সে নিচে যায়।
কিন্তু দরজা আরো একবার বন্ধ হয়ে যায়। বন্ধ প্রাসাদে আটকা হার্ষাদ হলরুমে একটি আলমারির পেছনে লুকিয়ে পড়ে আর চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। সারিকা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু আমি অসহায় ছিলাম। বোকা, আমি বাবার কথা শুনতে গিয়েছি। আমার তোমাকে চুজ করা উচিত ছিল। হার্ষু, তুমি কোথায়? আমাকে তো মরার জন্য রেখে গিয়েছো, রামিকাকেও মরতে দেবে? হার্ষা জানতো এটা রামিকা না, তার মধ্যে থাকা সারিকা, তাই সে কিছুই বলে না। সিঁড়ি দিয়ে নামতে থাকা পায়েলের শব্দ হার্ষাদের দিকে এমনভাবে আসছিল যেন তার মৃত্যু তার কাছে আসছিল। সারিকা আলমারিতে কান দিয়ে হার্ষাদের নিঃশ্বাসের শব্দ শুনছিল। এরপর আলমারির পেছনে দেখে, কিন্তু হার্ষাদ সেখানে ছিল না। সে অন্যদিকের সোফার পেছনে লুকিয়ে থাকে। লুকালুকির খেলাতে শুরু থেকেই তুমি এক্সপার্ট, এই জন্য তোমার লুকানো চেহারা দেখতে পারিনি। আমি ভাবতাম তুমি আমাকে কোনোদিন ছাড়বে না, ছাড়লেই বা কোথায়, মেরেই তো ফেললে। আমি জানি তুমি সোফার পেছনে আছো, আর আমি সোফার উপরেই বসে আছি। আমার মজা লাগছে তোমাকে এইভাবে জীবন বাঁচাতে দৌড়াতে দেখে। এইসব বলে সারিকা হঠাৎ সোফার উপরে উঠে অপর পাশে দেখে। তার চেহারায় শয়তানি হাসি আর চোখে নিজের মৃত্যু দেখে হার্ষাদের অবস্থা খারাপ হয়ে যায়। সে এত ভয় পেয়ে যায় যে পালানোর চেষ্টা করেও সে অনেকবার পড়ে যাচ্ছিল। তাকে এরকম অসহায় দেখে সারিকা অনেক খুশি হচ্ছিল, কিন্তু তার চোখে অশ্রু চলে আসে। হার্ষাদ কোনো রকম পড়তে পড়তে সিঁড়িতে উঠতে থাকে। সিঁড়ির মাঝে সে তার কাজের লোককে দেখতে পায়। তাকে দেখে হার্ষাদের রাগ উঠে যায়। পাগল হয়ে গিয়েছো? কোথায় মরেছিলে এতক্ষণ? পাগল তো তখন ছিলাম যখন আপনার কথা শুনেছি, আর সেই কবেই তো মারা গিয়েছি। হঠাৎ করে একটি ছুরি উড়ে আসে আর কাজের লোকের গলার মধ্যে ঢুকে যায়, আর সেই শয়তানি হাসি হাসতে লাগে। আর নিচে সারিকাও। এই দুজনের মধ্যে হার্ষাদ আটকা পড়ে যায়। তার নিজের অবস্থান দেখে সেই দিন মনে পড়ে যায় যখন সারিকার সাথে সকল সম্পর্ক ভেঙে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। হার্ষাদ, বলে দাও এটা মিথ্যে। না, বাবা চায় না আমি তোমার সাথে এই সম্পর্ক আজ রাখি, আর তার ভয়ে তুমি তার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করতে পারো। এটাই ভালো হবে, তুমি নিজে এই বিষ পান করে নাও। আমি তোমাকে মারবো না। তুমি পাগল হয়ে গিয়েছো? আমিও তোমার মতো কাপুরুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সারিকা, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। এই বলে সারিকা যেই উপরের দিকে যায়, তখন হার্ষাদের কাজের লোক তাকে আটকে চুল ধরে টেনে নিচে নিয়ে আসে আর তাকে তার রুমে নিয়ে আসে। হার্ষাদও সেখানে চলে আসে আর তার ইশারার কাজের লোক সারিকার বুকে ছুরি দিয়ে আঘাত করে। হার্ষাদ তার মৃত্যুর অপেক্ষা করে না আর সারিকাকে প্রাসাদেই রেখে সেখান থেকে চলে যায়। ভেতরে কাজের লোকটাও তাকে না মেরে বরং পিচাসের মতো ওকে একটু একটু করে মরতে দেখে। আপনাকে চটপট করতে দেখে মজাই লাগছে ম্যাডাম। কি বলতেন যেন? হ্যাঁ স্যার, দেখো না এই কাজের লোক আমাকে খারাপ নজরে দেখছি। হ্যাঁ দেখতাম তো, কি হয়েছে? তোর হার্ষাদের মতো তো মরতে চেয়ে চাইনি, আজ তো তোকে যদি ইচ্ছা করছে। যে বুকে ছুরি আছে সেখানে কত শান্তি আছে। ম্যাডাম, আপনি বললে কাছে এসে দেখি। লোকটা সারিকার বুকে হাত দিয়ে যেই তার কাছে যায়, সারিকা তার বুক থেকে ছুরি বের করে তার গলায় বসিয়ে দেয় আর দুজন সেখানেই মরে যায়। ঠিক সেইভাবে কাজের লোকটাও হার্ষাদকেও রুমে নিয়ে যায় আর সারিকাও তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু ভেতরে শুধু তার আত্মা যায়। রামিকার শরীর বাইরে দাঁড়িয়ে থাকে। রামিকার সামনে এমন একটি রুমে দুটি আত্মা ও হার্ষাদ ছিল।
যাকে বাঁচাতে সে আগে বাড়তে নেয়, কিন্তু সবকিছু জানার পরেও তার সাহস হচ্ছিল না সারিকার কাজে বাধা দেয়ার। চলে যাও এখান থেকে। সারিকার শব্দ শুনে রামিকা ভয় পেয়ে যায় আর প্রাসাদের দরজা খুলে যায়। রামিকা দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। এরপর প্রাসাদের দরজা আবারও বন্ধ হয়ে যায় আর ভেতর থেকে চিৎকারের শব্দ আসে। এই শব্দ পুরো প্রাসাদ কেঁপে ওঠে আর রামিকা পেছনে না তাকিয়ে পালাতে থাকে। এটা শুটিং এর জন্য পারফেক্ট লোকেশন, গল্পের সাথে একদম ম্যাচ করে। মৃত্যুর মোহিনী। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনার